ततो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। पूज्यपाद स्वामी सुपर्णानंद जी महाराज, अन्यान्य सन्यासी ब्रह्मचारीगण एवं श्रद्धेय भक्तमंडली, आजकेर विषय जो इंग्रेजीते लेखा आछे हियर इज ब्रह्मन, ब्रह्म कि ब्राह्मण एखाने ठीक ता नय, जेटा आमादेर सबाइकार प्रिय शक्तिदा तिनि अनुवाद करलेन এই পরিদৃশ্যমান জগতই ব্রহ্ম। তো সেইটা আজকে আলোচ্য বিষয়। এটা কেন, এর একটু ব্যাকগ্রাউন্ড আমি দিই, একটা প্রেক্ষাপট দিই আমি। আমাদের একজন মহারাজ ছিলেন স্বামী শিবব্রতানন্দজি, কালীপদ মহারাজ। তো প্রাচীন সাধু, প্রবীণ সন্ন্যাসী, এই রিসেন্টলি ওনার শরীর গেছে। উনি আমাদের থেকে একটু অন্য রকমের। আপনারা সবাই জানেন রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী, আমরা চারটে ভাবকে নিয়েই চলি, চারটে যোগকে নিয়ে চলি, জ্ঞান, ভক্তি, ধ্যান এবং কর্ম। চারটে যোগ, চারটে যোগের সমন্বয় নিয়ে চলি। অনেকেই ভাবে যে আমি খুব অদ্বৈতবাদী কিংবা একনিষ্ঠ অদ্বৈতবাদী, কিন্তু তা নয়। কিন্তু অন্যরা যেমন আমিও তেমন। আমিও জপ ধ্যান করি, ঠাকুরের ভক্তি করি, ইষ্ট দেবতার আরাধনা করি, যখন যেমন সেবা কাজ সুযোগ পাই সেটা করি, আর শাস্ত্র চর্চা করি, স্বাধ্যায় করি, জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ এসব চারটে নিয়ে চলার চেষ্টা করি। তবে আমাদের সব সন্ন্যাসী এটা আদর্শ। তবে কিছু কিছু ব্যতিক্রম থাকেন। এই একজন ব্যতিক্রম ছিলেন, যারা তাকে দেখেছেন তারা জানেন। তো তিনি অন্তত এক্সটার্নালি ভাবের প্রকাশে অদ্বৈতবাদী, আমার মতন নয়, একনিষ্ঠ। তার কাছে গেলে ওই এক কথা শোনা যেত, যে তুমিই ব্রহ্ম। অদ্বৈতের কথা তিনি সেটাই বলতেন, যে যেত তার কাছে, সাধু, ব্রহ্মচারী, ভক্তগণ, স্টাফ যারাই যেত, তাদের। আর আজ থেকে নয়, প্রথম থেকে। তিনি শঙ্করানন্দ মহারাজের সেবক ছিলেন। তখন প্রবীণ সন্ন্যাসী জয়েন করে সাধু হয়েছেন, তখন ব্রহ্মচারী রূপে, আমি নাম বলতেই পারি, আমাদের হলিউডের যিনি অধ্যক্ষ মহারাজ স্বামী সর্বদেবানন্দজি। তো তিনি বলছেন, তিনি যখন সাধু হতে এসছেন তখন ছাত্র, আর তখন এই কালীপদ মহারাজ ব্রহ্মচারী, উনি সেবা করছেন শঙ্করানন্দ মহারাজের। তো সর্বদেবানন্দজি তো শঙ্করানন্দ মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন, কাজেই পরিচয় হয়েছিল। তো যখন এই কালীপদ মহারাজের শরীর গেল সাম্প্রতিক, আমাকে সর্বদেবানন্দজি মহারাজ বললেন যে এই একটি মানুষকে দেখলাম প্রথম থেকে শেষ, আজ অব্দি, শেষ অব্দি এক ভাব নিয়ে আছে, যে আমি ব্রহ্ম, তুমি ব্রহ্ম। এই ভাবটি নিয়ে সারা জীবনটি কাটিয়ে দিলেন তিনি। যে যেত তার কাছ থেকে ওইটি পেত। আর আমি দেখেছি তিনি কেউ গেলে উনি খুশি হতেন যদি কারোর বেদান্ততে রুচি দেখতেন, আর একটি বই উপহার দিতেন। দুটি বই, কিন্তু তার মধ্যে একটি বই থাকতো এইটা, যোগ বাশিষ্ঠ সার। আজকে দেখবেন যে টপিকের মধ্যে লেখা আছে রিডিংস ফ্রম দ্য যোগ বাশিষ্ঠ সার। তো যোগ বাশিষ্ঠ সার বইটি, এটা ধীরেশানন্দ মহারাজের ট্রান্সলেটেড, সংস্কৃত থেকে ট্রান্সলেটেড উইথ কোপিয়াস নোটস অ্যান্ড এক্সপ্লেনেশনস। আর স্বামী সর্বদেবানন্দজি রিসেন্টলি এটাকে ইংরেজিতেও ট্রান্সলেট করেছেন, নেক্টার অফ সুপ্রিম নলেজ, ইটস অ্যাভেলেবল নাও। খুব সুন্দর ট্রান্সলেশন হয়েছে। এই বইটি কালীপদ মহারাজ সবাইকে এক কপি করে দিতেন, আমাকেও দিয়েছিলেন। আমার যখন সন্ন্যাস হলো তখন আমাকে এই বইটা দিয়েছিলেন। এটা সেই কপি, এখন জর্জরিত হয়ে গেছে। তাতে সামনে লেখা আছে, টু স্বামী সর্বপ্রিয়ানন্দ উইথ লাভ অ্যান্ড বেস্ট উইশেস, স্বামী শিবব্রতানন্দ, 29/10/2004। তিনি যখন আমি আমেরিকায় যাই, তিনি খুশি হয়েছিলেন, আর আমাকে বলেছিলেন ওই এক কথা ওনার, ওখানে গিয়ে ভালো করে অদ্বৈত বোঝাবে। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে মহারাজ। তারপরে দু একবার কথা হয়েছে ফোনে, একবার হয়তো দেখা হয়েছে। উনি অল্প কথা বলতেন, আমি শুনেছি তুমি ভালোভাবে অদ্বৈত প্রচার করছো, আমি খুশি। তারপরে তো ওনার শরীর চলে যায়। তা আমার মনে হলো এই বইটার আধার করে একটি বক্তৃতা করা উচিত। মহারাজের স্মৃতি ডেফিনেটলি, আর আমার খুবই প্রিয় বই এটা, আর মহারাজ দিয়েছেন সে বিশেষ করে। এর ইতিহাসটা হচ্ছে যে যোগ বাশিষ্ঠ বলে একটি
প্রকাণ্ড অদ্বৈত বেদান্তের একটি প্রকাণ্ড রুট টেক্সট বলা যেতে পারে। সেটাতে তার উপক্রম হচ্ছে রাজা রামচন্দ্র। তখন রামচন্দ্র হচ্ছেন তিনি প্রিন্স, তখন রাজপুত্র। তার হঠাৎ বৈরাগ্য হয়েছে, তিনি উপনিষদে সব পড়ে টড়ে তারপরে ওনার মনে হয়েছে তাহলে তো ব্রহ্মজ্ঞান লাভ করার উদ্দেশ্য, এই রাজত্ব করে কি লাভ হবে, আমি বৈরাগ্য, উনি চটে বললেন আমি চললাম, সব ছেড়ে দিয়ে চলে যাব, সন্ন্যাসী হব আর ব্রহ্মজ্ঞান লাভ করব। তো দশরথের মহা মুশকিল। তখন উনি বশিষ্ঠকে বললেন, যে বশিষ্ঠ মুনিকে বললেন একটু বোঝান ছেলেকে, এই তো রাজ্য চলবে কি করে, সব ছেড়ে দিয়ে চলে যায়। শেষে যেতে হলো, আর দশরথ নিজেই তাড়ালেন। কিন্তু যাই হোক, তো উনি বশিষ্ঠ তখন রামচন্দ্রকে প্রশ্ন করছেন, এটা ঠাকুরও বলেছেন, বশিষ্ঠ রামচন্দ্রকে প্রশ্ন করছেন, আচ্ছা একটা তুই যাবে তো ঠিক কথা, কিন্তু তুমি রাম আমাকে একটা কথা বলো, যে তুমি ব্রহ্মকে অনুসন্ধান করতে ব্রহ্মকে পেতে চলেছ, সেই ব্রহ্ম কি জগৎ ছাড়া? তুমি যাকে ছেড়ে যাচ্ছ আরেকটাকে পাবে, এটা কি এটাকে ছাড়া, জগৎটাকে ছাড়া? এখানে বিশাল সেই বশিষ্ঠ বোঝাচ্ছেন অনেক গল্প দিয়ে, যুক্তি দিয়ে, সুন্দর একটা অদ্ভুত টেক্সট, কিন্তু বিশাল কায়, মোর দেন 30,000 ভার্সেস, আমার যতদূর মনে হয় মোর দেন 30,000 ভার্সেস। আমারও পুরো বইটা পড়া হয়নি, কিন্তু তাতে অনেক অনেক তথ্য আছে। আর অদ্বৈত বেদান্তের অদ্বৈতীদের একটা খুব প্রিয় গ্রন্থ। বিখ্যাত দার্শনিক অরিন্দম চক্রবর্তী, উনি একটা সুন্দর কথা আমাকে বললেন এই মাস দুয়েক আগে। উনি বললেন, মহারাজ, যে কোনো দার্শনিক প্রশ্ন যখন আমার কাছে আসে, আমি পঞ্চপ্রদীপের আলোয় সেই প্রশ্নের আরতি করি। সে প্রশ্নের আরতি করি আমি পঞ্চপ্রদীপের আলোয়। 5টে প্রদীপ কি? 5টি শিখা, যেটা কি? প্রথম বলছেন উপনিষদের আলোয়, এই প্রশ্নটার বিষয় উপনিষদ কি বলে। দ্বিতীয় হচ্ছে ভগবদ গীতার আলোয়। তৃতীয় হচ্ছে যোগ বাশিষ্ঠের আলোয়, দিস টেক্সট যোগ বাশিষ্ঠ। আর চতুর্থ হচ্ছে অভিনব গুপ্তের তন্ত্রালোকের আলোয়। আর পঞ্চম কথামৃত, কথামৃত, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এই 5টি আলোতে আমি যে কোনো প্রশ্নের আরতি করে তার জবাবটি আমি পাই। কি সুন্দর কথা দেখুন। সো অরিজিনাল যোগ বাশিষ্ঠ প্রকাণ্ডকায়, আর তার কন্ডেনসেশন হচ্ছে এই বইটা। এটা কন্ডেন্সড ভার্সন, 30,000 শ্লোক, তার থেকে মোটামুটি এই 200-র কিছু বেশি শ্লোকে এই বইটি করেছেন। কে করেছেন কেউ জানে না, অজ্ঞাত করে গেছেন। এবার তার ট্রান্সলেশন করেছেন স্বামী ধীরেশ আনন্দজি, আমাদের আরেকজন খুবই অদ্বৈত প্রিয় মহারাজ ছিলেন। তো তিনি এটার ব্যাখ্যা, ট্রান্সলেশন, অনুবাদ আর ব্যাখ্যা করে গেছেন উইথ মেনি নোটস। এই বইটা আরো ভ্যালুয়েবল, অরিজিনাল তো ভ্যালুয়েবল, মোর দেন দ্য অরিজিনাল এটা আরো ভ্যালুয়েবল হয়েছে। এটা অনেক অদ্বৈত তত্ত্ব দেওয়া আছে, সেগুলো পড়লে খুব সমৃদ্ধ হওয়া যায়। যারা বিশেষ করে অদ্বৈততে রস পান তাদের খুব ভালো লাগবে এই বইটা। তো এই যোগ বাশিষ্ঠ সার। আমি আরম্ভ করার আগে আরেকটি সাধুর কথা বলি। যোগ বাশিষ্ঠের কথা যখন উঠল, তাকে আমি পেয়েছিলাম, তিনি আমাদের সঙ্গের সন্ন্যাসী নন, তিনি গঙ্গোত্রীতে ছিলেন, ব্রহ্মচারী মহারাজ, ব্রহ্মচৈতন্য তার নাম ছিল। তো তাকে আমি পেয়েছিলাম, আমি একবার ওই গঙ্গোত্রীতে একটা কুটিয়াতে, যোগাশ্রম কুটিয়াতে আমি বসে কিছুদিন ছিলাম। তো তিনি পাশের কুটিয়াতে থাকতেন, লম্বা চওড়া পাঞ্জাবি শরীর আর সাদা আলকাল্লা পরে থাকতেন, এই লম্বা দাড়ি। যারা ওই লর্ড অফ দ্য রিংস সিনেমা দেখেছেন, গ্যান্ডালফ দি ম্যাজিশিয়ান যদি দেখে থাকেন, ওই লম্বা এরকম দাঁড়িয়ে সাদা, ঠিক এক্স্যাক্টলি ওই পিকচার। দাড়িটা আরো লম্বা, তার চুল এত লম্বা ছিল সেগুলো বেঁধে রাখতে হতো এখানে এখানে। মেঝে বেঁধে রাখার একটা মজার গল্প আছে, আমার সামনেই ঘটে। উনি আমার ওই কাঠের বেঞ্চে বসে আমার সঙ্গে কথা বলছেন। তো একটি ছেলে এসছে, তখন তীর্থযাত্রীরা এসছে গঙ্গোত্রীতে। তো কারুর ছেলে, তার ছেলে, বাচ্চারা খুব পছন্দ করতো ওনাকে, ওনার সঙ্গে সামনে এসে খেলতো, গল্প করতো। তো একজন বাচ্চা, একটি ছোট ছেলে দুষ্টু এসে জিজ্ঞেস করছে হিন্দিতে যে ওই যে চুল বাঁধা আছে এরম করে, সেটা ওর খুব ফ্যাসিনেটিং লেগেছে। ইসসে আপ ক্যা করতে হ্যাঁ? পিং পং খেলতে হ্যাঁ? কি আপনি পিং পং খেল? ও হ্যাট ব্যাটা বলে পালিয়ে গেল। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, তখন উনি সারা বছর থাকেন। গঙ্গোত্রীতে অল্প কিছু লোক
সারা বছর থাকেন। আমরা তো গিয়েছিলাম, যত গেছি তারা দুর্গাপুজোর আগে নেমে আসতাম, নবরাত্রির আগে। কিন্তু সারা বছর বরফের মধ্যেও থাকেন, এখনো আছেন, কিছু অল্প সাধু থাকেন, উনি থাকতেন। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা মহারাজ, এই যে মহাত্মাজি, এই যে এখন লোকজন আসছে আপনার পরিচিত, তারপরে এইসব বাচ্চারা আসছে, খেলছে, আপনি আনন্দ করছেন, আমরাও আসছি, তারপরে যখন শীতের সময় চারিদিকে বরফ, একটা মানুষকেও কোথাও দেখা যায় না, আপনি 5-6 মাস ওইভাবে থাকেন বরফের মধ্যে। এই আমেরিকার মতন নয় যে ভীষণ ঠান্ডা বাইরে, ভেতরে কিন্তু কমফোর্টেবল একদম, হিটিং আছে, কোনো অসুবিধা নেই। মনে আছে গত বছর নিউ ইয়র্কের কোল্ডেস্ট আই হ্যাভ সিন, একদিন হয়ে গেছিল -25। হ্যাঁ, কিন্তু ওরকম করা কিছু নেই, ভেতরে খুব কমফোর্টেবল, সোয়েটারও পরতে হয় না, আর বাইরে বরফও নেই, ঝলমলে রোদ, মনে হচ্ছে যে কি সুন্দর, বেরোলেই মরে যাবে। তো -25। কিন্তু গঙ্গোত্রী তো এরকম নয়, বাইরে যেমন ঠান্ডা ভেতরেও তেমন, বিছানাতে ঢুকলে কম্বলের মধ্যেও তেমন ঠান্ডা। তো কাজে ওখানে আপনি এরকম থাকেন, আপনার ডোন্ট ইউ ফিল লোনলি? তখন উনি একটা সুন্দর কথা বলেছিলেন, মে আব মজে মে হুঁ আর তব और भी मजे में रहता हूं। এখন আমি খুব আনন্দে আছি, এসব আছে, আর যখন কেউ থাকে না, একা থাকি, আরো আনন্দে থাকি তখন। তো তিনি করতেন, কেন ওনার কথা বলছি, তিনি এখানে কলকাতার লোক। আচ্ছা, আরেকটু বলে দিই ওনার বিষয়, ইন্টারেস্টিং। তিনি কলকাতার লোক, উনি ইঞ্জিনিয়ার, বিটস পিলানির ইঞ্জিনিয়ার ছিলেন এক সময়, আর নিজের বিজনেস ছিল, কলকাতায় কাজ করতেন। বলছেন, আমি আপনাদের সারদা পীঠে গিয়ে ধর্মীয় বই কিনতাম, আর একদিন কিনেছি ব্রহ্মসূত্র। ব্রহ্মসূত্রর প্রথম সূত্র পড়তে বসেছি, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, হেন্স দেয়ারফর এনকোয়ারি ইনটু ব্রহ্মন। অথ শব্দের মানে কি? সাধন চতুষ্টয় সম্পন্ন প্রমাতাধিকারী, সাধন চতুষ্টয় প্রাপ্ত হয়ে বিবেক, বৈরাগ্য, সমদমাদি ষট সম্পত্তি, মুমুক্ষুত্ব লাভ করে তারপরে ব্রহ্ম জিজ্ঞাসা আরম্ভ হয়। তখন উনি বলছেন, এইটা পড়ে আমার মাথা খারাপ হয়ে গেল। আমি ভাবলাম, আমার তো কোনো যোগ্যতা নেই, তাহলে এই জীবনে কি আমি ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবো না, ভগবান লাভ করতে পারবো না? বলে উনি বলছেন, আমি ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম। আমি পাগলের মতন হাঁটতাম, হাঁটতে হাঁটতে হিমালয়ের দিকে চললেন, আমাদের সেই হরিদ্বার হয়ে উত্তরকাশী, উত্তরকাশীতে এসে তিনি একটা হোমলেস ভিখিরির মতন, পাগলের মতন হয়ে গেছিলেন। বলছেন, একদিন আমি হেঁটে যাচ্ছি, লোকে ভিক্ষে দিত, সেটা খেতাম, আর কি ভাবছি আমার এখনো মনে নেই আর। কিন্তু একদিন দেখছি একটি আশ্রমের পাশ দিয়ে যাচ্ছি, আমার কানে ওখানে পড়ানো হচ্ছে বেদান্ত, কানে এলো অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। তখন আমার টনক নড়লো, ওখানে গিয়ে বসলুম। তো ব্যাখ্যা চলছে, বেদান্তের ব্যাখ্যা, ব্রহ্মসূত্রের ব্যাখ্যা। আস্তে আস্তে আমার মন শান্ত হলো, প্রতিদিন গিয়ে ওই আশ্রমে বসে থাকতাম, ওই ব্রহ্মচৈতন্য আমাকে বলছেন। তো সেই যিনি পড়াচ্ছিলেন তারই আমি শিষ্য হলাম, তিনি আমাকে ব্রহ্মচর্য দিলেন, আমি ব্রহ্মচৈতন্য নাম হলো আমার। যতদিন আমার গুরুর শরীর ছিল আমি ছিলাম ওখানে। গুরুর শরীর চলে যাওয়ার পরে আমি আর সন্ন্যাস নিইনি, এই ব্রহ্মচারী অবস্থায় আমি গঙ্গোত্রীতে চলে এসেছি। এইভাবে সাধন ভজন করে আমি শেষ জীবন অবধি কাটিয়ে দেবো, আমি খুব আনন্দে আছি। আচ্ছা, উনি কি এইসব বলার কারণ একটা, উনি কি করতেন, সকাল থেকে সূর্যাস্ত অবধি ওই কুটিয়ার সামনে, আমার এখনো চোখে ভেসে ওঠে, ওই সামনে বসে থাকতেন, ওই ধপধপে সাদা দাড়ি, সাদা ড্রেস, আর এই কাঠের একটা বেঞ্চ, সেখানে যোগ বাশিষ্ঠ ওনার কাছে অরিজিনাল সংস্কৃততে ছিল, সেইটার থেকে ইংরাজিতে ট্রান্সলেট করতেন নোটবুকে বসে বসে। হ্যাঁ, চারিদিকে পর্বত শৃঙ্খলা, তার মধ্যে গ্লেশিয়ার নেমে আসছে, তখন তো সামার টাইম, বরফ নেই ওখানে গঙ্গোত্রীতে। আর উনি ট্রান্সলেট সারাদিন ধরে ওই পড়ছেন যোগ বাশিষ্ঠ, আর ট্রান্সলেট করে যাচ্ছেন, আর খাতার পর খাতা ভরে যাচ্ছে। আর তিনি, ওটা কি হবে আমি শুনেছিলাম, উনি এটা প্রথমবার করছেন না, যে উনি এটা আগেও করেছেন, পুরো যোগ বাশিষ্ঠ ট্রান্সলেট করেছেন, হয়ে যাওয়ার পরে ওই সব খাতাগুলোকে নিয়ে গঙ্গায় ফেলে দিতেন, আবার প্রথম থেকে আরম্ভ করতেন। তার কারণ পাবলিকেশন করার নয়, ওনার মনটা ওইখানে রাখা। তো ওইটুকু বলে, আচ্ছা আরেকটা কথাও বলে দিই ওনার বিষয়, ভালো লাগবে শুনে। এই প্রকাণ্ড অদ্বৈতী মানুষ, আমরা একসঙ্গে ভিক্ষে করতে যেতাম অন্য ক্ষেত্রতে। তো উনি সন্ধ্যাবেলা যখন আমরা প্রবেশ করতাম, মানে সূর্য, তখন কোনো ইলেকট্রিসিটি ছিল না গঙ্গোত্রীতে, তো ঢুকে গেলে কোনো ফার্নিচারও নেই, ওই দুটো কম্বল মাটিতে, দুটো কম্বল গায়েতে, একটা কম্বল বালিশ, এই কম্বলই ছিল। প্রত্যেকটা কম্বলের বয়স আমার থেকে বেশি। আর সেই কাঠের একটা কুটিয়া হাট, পাশের হাটে উনি আছেন, কুটিয়াতে উনি আছেন। সন্ধে হয়ে গেলেই সূর্যাস্ত, ঢুকে গেছি, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, মানে চোখের সামনে হাত ঘোরালেও বোঝা যায় না, যে কিছুই দেখা যাচ্ছে না। মাঝে মাঝে ওই সোয়েটার থেকে ওই স্ট্যাটিক ইলেকট্রিসিটি
চক করে উঠতো কখনো মনে ফ্ল্যাশ ইলেকট্রিসিটিতে, এই ছাড়া কোনো আলো নেই কিছু। আর আমি শুনতাম গঙ্গার স্রোতের আওয়াজ, তার থেকে ক্ষীণ গলায় শোনা যেত পাশের কুটিয়ার থেকে আওয়াজ আসছে, নারায়ণ নারায়ণ শ্রীমদ নারায়ণ নারায়ণ, ঘন্টার পর ঘন্টা। যে সারা দিন অদ্বৈত অদ্বৈত অহম ব্রহ্মাস্মি করে কাটিয়ে দিল, সন্ধেবেলাটা নারায়ণ নারায়ণ শ্রীমদ নারায়ণ নারায়ণ করে ওই গভীর রাত্রি অবধি চলতো, একটু একটু করে শোনা যেত। তো এই হলো যোগ বাশিষ্ঠের কথা। অত বড় আমরা না পেলেও এই বইটা পড়তে পারি, যোগ বাশিষ্ঠ সার। আজকে যেটা আমি করব, এর থেকে আইল টেক ওয়ান ভার্স, একটি শ্লোক, আর সেটাকে আমরা পড়ব, পড়ে সেটাকে একটু বোঝার চেষ্টা করব। দ্যাটস অল। দিস ইজ দ্য এজেন্ডা ফর দিস ইভিনিং। এই প্রথম অধ্যায়তেই আছে সর্বম একম ইদম শান্তম আদি মধ্যান্তবর্জিতম ভাবাভাব বিনির্মুক্তম ইতি জ্ঞাত্বা সুখী ভব। বলছেন সর্বম সবকিছু, ইদম ইদম সর্বম এই যে জগৎ, এইখানে যা সবকিছু আছে, একম সব এক। শুধু তাই নয়, ইদম সর্বম এখানে যা কিছু আছে এই জগতে জীবনে, শান্তম সর্ব উপদ্রব রহিত, আদি মধ্যান্তবর্জিতম এর জন্মও নেই, স্থিতিও নেই, মৃত্যুও নেই, আদিও নেই, মধ্যও নেই, শেষ নেই। কিসের? সর্বম ইদম এই সব। ভাবাভাব তার অস্তিত্ব, ভাব এবং অভাব, তার বিলোপ কিছুই নেই। কিসের? এই জগতে ভাব পদার্থ অভাব পদার্থ কিছুই নেই। কি মানে? ইতি জ্ঞাত্বা, এটা বোঝো ভালো করে, এটা ধারণা করো, এটা বুঝতে পারো, এটাকে রিয়েলাইজ দিস, কি হবে? সুখী ভব, আনন্দে জীবন যাপন করো। দিস ইজ দ্য ভার্স। নাও লেটস গো লিটল ডিপ ইনটু দিস। প্রথমেই প্রশ্ন উঠল, এটা কি করে বললেন? সর্বম ইদম একম। দেখুন এক একটা করে ধরি আমরা। এই সব এক, একেবারে অসম্ভব কথা, পাগলামো। এই যে আমরা এতজন আছি, এক কোথায়? শত শত মানুষ আছে, হল আছে, বাইরে গাড়ি আছে, বাড়ি আছে, আকাশ আছে, গঙ্গা নদী আছে, এই সব বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের সামনে, ভিন্নতা বহুত্বের পূর্ণ, এক কি করে হলো? সর্বম ইদম একম বলছেন। আবার বলছেন আরো মারাত্মক, সর্বম ইদম শান্তম, উপদ্রব শূন্য শান্ত। যেখানে মৃত্যু আছে, রোগ আছে, কোভিড আছে, গাজা আছে, ইউক্রেন আছে, যেখানে দারিদ্র আছে, পলিউশন আছে, হ্যাঁ, যেখানে পভার্টি আছে, যেখানে ইতিহাসের চক্রতে কত রক্তপাত আছে, আর কতই বা হবে ইন দ্য ফিউচার। ক্যান ইউ ইমাজিন? 21st century we are here. আজকে there are two big wars happening in this century. আমরা 21st century মানুষ নিজেকে মনে করি। কি মারকাট! ইদম শান্তম, উপদ্রব রহিত সবকিছু, কি করে সম্ভব? আর আদি মধ্য অন্তহীন এই ইদম সর্বম। আমাদের জন্ম হচ্ছে সবাই, তো আমরা সবাই জন্ম হয়েছে, আমরা আছি এখন, আদি আছে, আমাদের মধ্য আছে, আর আমরা জানি আমাদের সবাইকার মৃত্যু হবে, অন্তও আছে আমাদের। কি করে বলে দিল? আদি মধ্য অন্ত বর্জিতম ইদম সর্বম, এই সব আদি মধ্যান্তবর্জিতম ভাবাভাব বিনির্মুক্তম। ভাব এবং অভাবের পারে। ভাব অভাবের পারে মানে ভাব পদার্থ মানে এক্সিস্টিং। এখানে হচ্ছে the indication is towards বৈশেষিক ফিলসফি। ন্যায় বৈশেষিক দর্শনে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সপ্ত পদার্থ, যেমন দ্রব্য, গুণ, কর্ম, সমবায়, এইসব আছে, ডিফারেন্ট টাইপস অফ সাবস্টেন্স, কোয়ালিটি, অ্যাকশন, রিলেশন, এসব। এগুলো হচ্ছে দ্রব্য, এর একটা কোয়ালিটি আছে, কিছু অ্যাক্টিভিটি হচ্ছে, দিস ইজ দ্য ওয়ার্ল্ড। এগুলো ভাব পদার্থ বলে, এক্সিস্টিং। আবার কিছু আছে অভাব, মানে যেমন এই বইটা টেবিলের ওপরে আছে, এটা ভাব পদার্থ। এই যে বইটাকে সরিয়ে দিলাম, এখানে এই জায়গাতে এখন বইয়ের অভাব আছে। সো অ্যাবসেন্স অফ অ্যান এন্টিটি, এটাও এটা সূক্ষ্ম ব্যাপার, কিন্তু এটা ন্যায়তে আবার অ্যাবসেন্স, অভাবও চার রকমের তারা বলে। আর এই নিয়ে অনেক বিচার আছে, অনেক বিচার আছে।
আমার মনে আছে আমি এশিয়াটিক সোসাইটিতে নব্বনায় পড়তে গেছিলাম, এখানেই থাকতাম, গোলপার্কে থাকতাম আর ওখানে পড়তে যেতাম, পণ্ডিত ভিএন ঝার কাছে পড়তে যেতাম। দিনে 5 ঘন্টা করে আলোচনা হচ্ছে, 15 দিন ধরে চললো আলোচনা। কিসের ওপরে? কিছুই নয়, নাথিং। ডিসকাশন অ্যাবাউট হোয়াট? নাথিং। টপিকটা কি? নাথিং। অভাব, অভাব পদার্থ নিয়ে আলোচনা। প্রতিদিন পণ্ডিত মশাই আসতেন আর বোর্ডে লিখে দিতেন, ভূতলে ঘটো নাস্তি, there is no pot on the surface of the table. ঘটের ওপরে, টেবিল ধরে নিন, একটা ঘট নেই। এইটাকে আমরা কি করে বুঝবো? কি সূক্ষ্ম চুল ছেঁড়া বিচার যে নেই মানে কি। আর যে ওই হলটার নাম বোধহয় এখন বিদ্যাসাগর হল, বড় হল যেটা বিদ্যাসাগর হল, সেই বিদ্যাসাগর হলে ক্লাস হতো আমাদের। তো যে ওখানে কেয়ারটেকার যিনি হল খুলে দিতেন, তারপরে লাইট টাইট চালাতেন, তো তিনি একদিন, সন্ন্যাসী একজনই আমি ছিলাম, অন্যরা সব গ্রাজুয়েট স্টুডেন্ট কিংবা রিসার্চার কিংবা সংস্কৃত পণ্ডিত, কেউ বিভিন্ন কলেজ থেকে এসছেন। আমাকে সেই ভদ্রলোক এসে জিজ্ঞেস করলেন যে ভূতলে ঘটো নাস্তি, ঘট নেই মহারাজ, এই তো এখানে বাজারে পাওয়া যায় ঘট, দরকার আমি নিয়ে আসবো। ওর মনে লেগেছে প্রাণে যে ওরই তো হল, আর বারে বারে কমপ্লেন হচ্ছে যে ঘট নেই, এই নিয়ে এরা সারাদিন, আর সকালবেলা এসে আবার বলছে ঘটটা নেই। এই তো কলছি একটা কিনে নিয়ে আসি না। ভূতলে ঘটো নাস্তি, অভাব পদার্থ কি, এই নিয়ে আলোচনা। কি সুন্দর আমি শুনেছিলাম এই স্টেজে, ইন দিস স্টেজ, স্বামী লোকেশ্বরানন্দজির শরীর যাওয়ার পরে এখানে এসেছিলেন খুব নামকরা দার্শনিক, আমেরিকান দার্শনিক লার্সন। উনি সাংখ্যর ফিলসফার ছিলেন, ইন্ডিয়ান ফিলসফির লোক ছিলেন, বিশেষ করে স্পেশালিস্ট ইন সাংখ্য। আর উনি মহারাজকে খুব ভালোবাসতেন, লোকেশ্বরানজিকে। লোকেশ্বরানজি চলে যাওয়ার পরে এই স্টেজে বসে উনি একটা কথা বলেছিলেন যে টুডে উই আর অ্যাকিউটলি কনসিয়াস অফ দি প্রেজেন্স অফ দি অ্যাবসেন্স অফ স্বামী লোকেশ্বরানন্দ। লোকেশ্বরানন্দ অভাবের ভাব আমরা এখানে অনুভব করছি এখানে। কি সুন্দরভাবে বলা হলো, অ্যাকিউটলি কনসিয়াস অফ দি প্রেজেন্স অফ দি অ্যাবসেন্স। তো এটা হচ্ছে অভাব। এখানে বলছে ভাবাভাব বিনির্মুক্ত। এখানে ইতি জ্ঞাত্বা সুখী ভব, এ তো কোনো মানে হয় না, বললেই হলো। আরো যদি এইভাবে দেখি আমরা, সর্বম ইদম একম, সর্বম একম বুঝতে পারি, ব্রহ্ম এক, একমেব অদ্বিতীয়ম, এক সচ্চিদানন্দ আছে, হ্যাঁ মেনে নিতেও পারি। কিন্তু বলছেন ইদম একম, এইটাই এক, এইখানে সব এক, সেটা কি করে মানবো? সর্বম ইদম শান্তম, ব্রহ্ম শান্ত আমরা মেনে নিতে পারি, মান্ডুক্য উপনিষদে আছে, শান্তম শিবম অদ্বৈতম চতুর্থম মন্যন্তে স আত্মা সবিজ্ঞেয়, সেই আত্মা জাগ্রত স্বপ্ন সুষুপ্তির পারে সচ্চিদানন্দ পিওর কনসিয়াসনেস, সেটা শান্ত, সর্ব উপদ্রব সব দুঃখের পারে, দুঃখের পারে আমরা মেনে নিতে পারি। ইদম সর্বম ইদম শান্তম, এই জগৎ কোনো দুঃখ নেই এখানে, শান্তম কি করে মেনে নিতে পারি? আদি মধ্যান্ত, ব্রহ্মের জন্ম হয় না, ব্রহ্মের এখানে মানে মধ্য নেই, যে অস্তিত্ব একটা, তারপরে মরে যাবে, ব্রহ্ম মরে যাবে, এরকম নয়, সে আমরা মেনে নিতে পারি। ব্রহ্মের আদি মধ্য অন্ত নেই, কিন্তু আমাদের তো আছে। হাউ ক্যান বি সে আদি মধ্যান্ত বর্জিতম ইদম সর্বম ইদম? এখানে সব, এখানে প্রত্যেকটা জিনিসের আদি আছে, মধ্য আছে আর অন্ত আছে। রবি ঠাকুর ওনার কবিতায় বলছেন, ইংলিশে ট্রান্সলেশন খুব সুন্দর, যে ওই যে একটা পাতা ঝরে পড়লো পুকুরে, পড়াতে যে ripples which are created on the lake, the ripples spread out into the far stars of the cosmos. এই যে ক্ষয় হচ্ছে, শেষ হচ্ছে জগতে, সবকিছু সব বিনাশশীল, একটা পাতা ঝরে পড়া and the death of stars in the cosmos, এই এক প্রসেস চলছে। কি করে বলছো আদি মধ্য অন্ত নেই? এইটাই আমরা বোঝার চেষ্টা করব আজকে। একটি অদ্ভুত সত্য, ট্রেমেন্ডাস ট্রুথ। ঈশা উপনিষদে আছে, ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ। মহাত্মা গান্ধী নাকি বলেছিলেন, if all of Hinduism were to disappear and if this one line of the Isha Upanishad remained, then all of Hinduism would remain. এটা হিন্দুইজম, সনাতন ধর্মের গূঢ়তম সত্য। এটা এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঈশ্বরের দ্বারা ব্যাপ্ত করে দাও, ঈশাবাস্যম
করে দেওয়া উচিত, সেখানে শঙ্করাচার্য ব্যাখ্যা করছেন, দুটো জিনিস করছেন, বেশ ইন্টারেস্টিং। ঈশা মানে ভগবানের দ্বারা, উনি সেটা বলছেন। ঈশা মানে ভগবানের দ্বারা, মানে পরমাত্মা না, পরমাত্মার দ্বারা। পরমাত্মার দ্বারা মানে নিজের আত্মা দ্বারা। তাহলে কিসের দ্বারা জগৎকে ব্যক্ত করবে? তোমার নিজের দ্বারা। মানে শঙ্করাচার্য এক লাইনের মধ্যে সোজা ভগবান থেকে তোমাকে জুড়ে দিলেন, বলে ভগবান দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ব্যক্ত করো, মানে নিজের দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ব্যক্ত করো। কিন্তু ব্যক্ত করো মানে কি করে? হাউ ডু আই ডু দ্যাট? আই এম জাস্ট হিয়ার। আমি কোথায় ব্যক্ত? একটা চেয়ারে বসছি মানে সব, আমি তো আই এম ডিফারেন্ট ফ্রম এভরিবডি। আমি হলে আছি মানে আমি বাইরে নেই, বাইরে যদি আছি হলের মধ্যে নেই, আমি ব্যক্ত কি করে হলাম? So this question, ঈশাবাস্যম ইদম সর্বম, শঙ্করাচার্য বলছেন ব্যক্ত কি করে করবে? যে ইউ হ্যাভ টু, এখানেই ঈশ্বর আছেন, পরমাত্মা আছেন, নিজের আত্মা আছেন, সত্য আছে, ইউ হ্যাভ টু আনকভার ইট। ঢাকা আছে, আনকভার ইট। আনকভার কি করে করবে? ইউ হ্যাভ টু ডিসকভার ইট। এখানে অনুসন্ধান করে ইউ হ্যাভ টু ডিসকভার ইট। তো ঈশাবাস্যম ইদম সর্বম। স্বামী বিবেকানন্দ বলছেন যে হি হু রানস অ্যাওয়ে ফ্রম দ্য ওয়ার্ল্ড টু মেডিটেট এন্ড ডাই ইন আ হিমালয়ান কেভ হ্যাজ মিসড দ্য ওয়ে। যে ভাবছে আমি, এটা আমি বলছি, এটা ইন্টারেস্টিং, আমি নিজে এটা পড়েছিলাম উত্তরকাশীতে। আমি পালিয়ে গেছিলাম, যে বাড়ির থেকে পালিয়ে আশ্রমে এসেছিলাম, আশ্রম থেকে পালিয়ে, মানে মহারাজদের পারমিশন নিয়েই গেছিলাম, পালিয়ে যাইনি ওভাবে, কিন্তু আমি চলে গেছিলাম আশ্রম থেকেও গিয়ে আমি পাহাড়ে গিয়ে বসবো, গুফাতে গিয়ে ধ্যান করব, এই আমার ধারণা। গঙ্গোত্রীতে চলে গেছিলাম, তো চলে গিয়ে ধ্যান ট্যান করে বেশ ভালো লেগেছিল, খুব ভালো কেটেছিল আমার। কেটে তারপরে ফিরছি, আর আমি মনে মনে ঠিক করে নিচ্ছি প্রতি বছর তাহলে এবার এরকম করে আসবো, আমি হিমালয়তে গিয়ে থাকবো আমি। তো সেদিন দুপুরে ভিক্ষা করে আমরা ফিরেছি উত্তরকাশীতে, আমাদের যে আশ্রম কুটিয়াতে, সেখানে দুপুরে খেয়ে তারপরে বসেছি আশ্রমে। দুপুরবেলা স্বামীজির কমপ্লিট ওয়ার্কস থেকে পড়ছি। আমি ভাবছি প্রতি বছর আসবো হিমালয়তে এরম ভাবে, আশ্রমের কাজকর্ম ছেড়ে। স্বামীজি পড়ছি, আমার এখনো পরিষ্কার মনে আছে, স্বামীজি লিখছেন, হি হু রানস অ্যাওয়ে ফ্রম দ্য ওয়ার্ল্ড টু মেডিটেট এন্ড ডাই ইন আ হিমালয়ান কেভ হ্যাজ মিসড দ্য ওয়ে। যে ভাবছি আমি সব ছেড়ে দিয়ে পালিয়ে গিয়ে হিমালয়েতে ধ্যান করে শরীর ত্যাগ করে ব্রহ্মজ্ঞান লাভ করব, ভ্রান্ত, ভ্রান্ত। আমি তো উঠে বসলাম, ওরে বাবা। তারপরে আরো মারাত্মক বলছেন, হি হু প্লাঞ্জেস ইনটু দ্য ভ্যানিটিজ অফ লাইফ, ভ্যানিটিজ এন্ড লাক্সারিজ অফ লাইফ হ্যাজ মিসড দ্য ওয়ে। এই জগতের যে লাক্সারিজ, ভ্যানিটিজ, জগতের যে বিষয় বাসনা, এর পেছনে যে ছুটছে, হি হ্যাজ মিসড দ্য ওয়ে। হোয়াট ডাজ ইট মিন? ইফ ইউ রান অ্যাওয়ে ফ্রম দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ মিসড দ্য ওয়ে, ইফ ইউ প্লাঞ্জ ইনটু দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ মিসড দ্য ওয়ে। দুটো ছাড়া কি আছে? ইটস আ বাইনারি, এইটাই কিংবা আরেকটা। তারপরে উনি বলছেন, ওনার যে নির্যাস যেটা, হোয়াট ইজ দ্য ওয়ে? দ্য ওয়ে ইজ টু ডিভিনাইজ লাইফ ইটসেলফ। It is to see God in everybody, in every work, in every action. তুমি ওরকম ঘুরিয়ে বাড়িও না বাবা, কোথাও একটা বসে পড়ো, চেয়ার আছে কোথাও দেখুন, কোথায় হাত তুলুন, কোথায় চেয়ার আছে দেখুন, দেখো দেখুন চেয়ার আছে, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। হ্যাঁ, the way is to divinize life itself. It is to see Brahman in every action, in everybody that you meet. যার সঙ্গে আছো, যা কাজ করছো, তার মধ্যে সেই ব্রহ্মকে দেখা। কিন্তু কি করে, কি করে? হাউ ইজ ইট পসিবল? ঠাকুরও বলছেন, চোখ বন্ধ করলে তিনি আছেন, চোখ খুললে তিনি নেই। একই রকম ভগবান। চোখ খুলে আমরা কি করে দেখবো এই জগতই ভগবান, এই জগতই ব্রহ্ম? এটাকে কি করে দেখবো? সর্বম ইদম একম, কি করে দেখবো আমরা? So today, what I will do here is, we will attempt it 3 times in 3 concentric circles. একটা প্রথমবার আমরা এটা বিচার করে দেখার চেষ্টা করব, সর্বমিদম, এই সব ব্রহ্ম একই, এইখানেই, এই যে আমাদের অনুভব হচ্ছে এখনই এইখানেই এই ব্রহ্ম। একবার চেষ্টা করব ইন আ ওয়াইডার ওয়ে, মানে একটা প্যানপটিক ভিশন অফ ইন্ডিয়ান ফিলসফি, সমগ্র ভারতীয় দর্শনের একটা সার্ভে করে যেন এটাকে আমরা ধরার চেষ্টা করব। ফার্স্ট স্টেপ। এবার আরেকটু সূক্ষ্মভাবে, আরেকটু ফোকাসড ভাবে আমরা দেখব শঙ্করাচার্যের একটি ওয়ান অফ দ্য টিচিংস ফ্রম অপরোক্ষ অনুভূতি, মোর ফোকাসড। অ্যান্ড ফাইনালি আরো ফোকাসড ভাবে
একটি বিচার করব আমরা, একটু অতি সূক্ষ্মটা আমি আগে কোথাও এক জায়গায় বলেছিলাম, অতি সূক্ষ্ম বিচার বাট ভেরি ডাইরেক্ট পয়েন্টিং, তার থেকে আমরা বুঝতে পারবো। তারপরে শেষে আবার আমরা এই শ্লোকে ফিরে আসবো, দেখবো ইট মেক্স সেন্স, ঠিকই তো বলছে, এটা আমরা দেখব। তো ফার্স্ট, এই জগৎই ব্রহ্ম, চৈতন্য মাত্র, কি করে সম্ভব? তো আমি এই যে আমি এখন যেটা বলতে যাচ্ছি, এটা এখন ইদানিং যিনি আমাদের পুরীর শঙ্করাচার্য আছেন, তিনি তার একটা কথাই বলেছিলেন, এই এক সেন্টেন্সে তিনি বলেছিলেন, সেটাকে আমি একটু ভেঙে ব্যাখ্যা করছি। উনি বলছেন, এই জগৎটাকে নাও, প্রথম স্টেপ 1, ইন 7 steps we will see. স্টেপ 1, এই জগৎটাকে নাও। এই দেখো সামনে জগৎ আছে, আমি বসে আছি, পাশে লোকজন আছে, আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ফ্যামিলি, আমার কাজকর্ম আছে, এই বাইরে সমাজ আছে, আর এই প্রাকৃতিক জগৎ আছে, এই জগৎ, এটা কি? হোয়াট ইজ দিস? সেকেন্ড স্টেপ, বিচার করলে দেখলে এই হচ্ছে পঞ্চভূত বিলাস। 5টি ভূত, মানে সে আমাদের ভূত প্রেত নয়, আকাশ, বায়ু, অগ্নি, আপ, পৃথিবী। আকাশ, বায়ু, অগ্নি, জল এবং পৃথিবী। কিংবা আমরা যদি ওইরকম ভাবে যে প্রাচীন কসমোলজি তাকে ছাড়িয়ে মডার্ন সায়েন্সের দিকে আসি, ম্যাটার, এনার্জি, স্পেস, টাইম, জড়বাদী যেটা বলবে, দিস ইজ এন্টায়ারলি, অল অফ রিয়ালিটি ইজ এনকম্পাসড বাই দিস। এর বাইরে তো কিছু নয়, পঞ্চভূত বিলাস। কিন্তু এই পঞ্চভূত বিলাস কি? when you inquire deeply into it, you will find this is called মায়া বিলাস। তো এই হচ্ছে মায়ার খেলা। মায়া বেসিক্যালি ইজ প্যারাডক্স, আননোয়েবিলিটি। একজন বলল আমাকে, মহারাজ আপনি যে বললেন জগৎ জগৎ পঞ্চভূত বিলাস, এটা মেনে নিতে পারি, মডার্ন সাইন্টিফিক আমি দেখছি এতগুলো পিরিয়ডিক এলিমেন্টের আছে, পিরিয়ডিক টেবিলের এলিমেন্ট আছে, কিংবা ম্যাটার, এনার্জি, টাইম, স্পেস, কিন্তু সবকে নেক্সট স্টেপ যেটা করলেন সবই মায়া, এটা মেনে নেবো, এটা বললেই হলো? আমি ভাবছি যে যারা এখন কাটিং এজ ওয়ার্ক, দে আর ডুইং কাটিং এজ ওয়ার্ক ইন ভেরিয়াস ফিল্ডস, ইফ ইউ সি, ইফ ইউ লিসেন টু দেম, ওরা সব কিন্তু বলছে প্রত্যেকটা ফিল্ড, in every field, when you go to the depth, you're coming across paradoxes. We expect we will complete the field, সবটা জানা হয়ে যাবে ওই ফিল্ডের বিষয়, কিন্তু তা হচ্ছে না। ফর এক্সাম্পল, নিউ ইয়র্কে ম্যানহাটনে there is a very well known university college আছে called the New School. নিউ স্কুলটা খুব নিউ নয়, 1920s এ হয়েছিল, ম্যানহাটন নিউ স্কুল। তো সেখানে একটা সেমিনার হয়েছিল অন আননোয়েবিলিটি, যা জানা যায় না। ফিজিক্স থেকে জন ব্যারোজ, ইংল্যান্ডের খুব নামকরা ম্যাথমেটিক্যাল ফিজিসিস্ট, উনি এসেছিলেন, ওনার বই আছে ইম্পসিবিলিটি। বায়োলজির লোক এসেছিলেন, দর্শনের লোক যিনি আসতে পারেননি, রেবেকা গোল্ডস্টিন। তারপরে ইতিহাসের লোক এসেছিলেন, লিটারেচারের লোক এসেছিলেন। তো প্রত্যেকে বলল নিজের নিজের ফিল্ডে দ্যাট দের ইজ at a particular level everything becomes paradoxical. যিনি রেবেকা গোল্ডস্টিন, যার কথা বললাম, তিনি একটি বই লিখেছেন অন গোডেলস থিওরেমের উপরে, বাট ইন দ্য ইন্ট্রোডাকশন শি হ্যাজ সেড the 3 greatest discoveries of science in the 20th century, Heisenberg's uncertainty, Einstein's relativity, and Gödel's incompleteness theorem. আমার খালি মনে হলো এটা শুনে, এই শব্দগুলো শুনুন, relativity, uncertainty, incompleteness, this is literally Maya. মায়ার পরিভাষাতে এই শব্দ আছে, রিলেটিভিটি, আনসার্টেনটি এন্ড ইনকমপ্লিটনেস। এটা কেন why is this startling? যারা সায়েন্সের ইতিহাস দে নো যে 19 শতাব্দী অবধি যারা সায়েন্টিস্ট, তারা ভাবছিল কি পাবো আগামী 20 বছর 50 বছরের মধ্যে, নট রিলেটিভিটি, the absolute truth, not uncertainty, certainty, not incompleteness, completeness. In fact, হিলবার্ট বলে একজন ছিলেন খুব নামকরা ম্যাথমেটিশিয়ান, জার্মান, তিনি একটা প্রোগ্রামই করেছিলেন কমপ্লিটনেস অফ ম্যাথমেটিক্স, সেটা পুরো ভেঙে গেল গোডেল এসে যখন ইনকমপ্লিটনেস বার করলেন। সো সি, আমার শুধু এইটুকু বক্তব্য, এটা আমি কোনো দাবি করছি না, কিন্তু জাস্ট সি দ্য ফ্লেভার, স্বাদটা নিন, যে আমাদের আজকের যুগে দাঁড়িয়ে যে বিজ্ঞান, ইট ইজ ক্যারেক্টারাইজড
by terms like paradox and impossibility and incompleteness and uncertainty. প্রত্যেকটা টেকনিক্যাল মানে আছে, আমি ওর মধ্যে যাচ্ছি না, আমি জানিও না অত গভীরে। তো মায়া বিলাস, দেশ কাল বস্তু এগুলো সব মায়ার প্রকাশ, কার্যকারণ, স্পেস টাইম এন্ড কজেশন, দেশ কাল নিমিত্ত, এসব হচ্ছে মায়ার প্রকাশ, মায়া বিলাস। কিন্তু মায়া তো চৈতন্যের শক্তি, ব্রহ্মের শক্তি। উপনিষদ বলছে তস্মাদ বা এতস্মাদ আত্মনঃ আকাশ সম্ভূত আকাশাদ বায়ো বায়োরগ্নি অগ্নির আপ অগ্নির আপ অভ্যাম পৃথিবী। হ্যাঁ, এই আত্মার থেকে, এই চৈতন্য থেকেই মায়ার দ্বারা প্রকাশিত হলো কি এই আকাশ বায়ু অগ্নি ইত্যাদি। হ্যাঁ, তাহলে মায়া বিলাস যাকে বলছি সেটা আসলে চিদ্বিলাস, চিদ্বিলাস, চৈতন্যের বিলাস, চৈতন্যের খেলা এগুলো চিদ্বিলাস। কাশ্মীরি শৈভিজম এই কথা বলে, এটা সব শিবের খেলা। আমি এক জায়গায় বলেছি, আমাদের ওখানে আমেরিকাতে ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, ওনার নাম হচ্ছে অ্যালেন ওয়াটস। তো তাই তিনি একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে দ্য বুক। দ্য বুক ছোট্ট বই, তাতে সাবটাইটেল হচ্ছে দ্য ট্যাবু এগেইনস্ট নোয়িং হু ইউ আর। দ্য বুক অদ্বৈত বেদান্তেরই বই, বুদ্ধিজম অদ্বৈত মিশিয়ে। তাতে একটা গল্প দিয়ে শুরু করছেন, যে যেন মনে হবে শিশুদের গল্প, কিন্তু গভীর তত্ত্ব সে গল্পতে। বলছেন ঈশ্বর তো ছিলেন চিরকাল, অনন্তকাল ধরে তিনি আছেন, কিন্তু অনন্তকাল থাকা মানে ভারী বোরিং ব্যাপার, কেউ নেই, অনন্তকাল ধরে বসে আছি। তো উনি ভাবলেন কি করা যায়, একটু খেলাধুলো করার কোনো সঙ্গী নেই আমার। তো উনি ভাবলেন কি করা যায়। এখন ঈশ্বর ভগবান খুব বুদ্ধিমান, তো ভগবান তখন ভাবলেন যে আচ্ছা আমি যদি নট গড, গড আমি, কিন্তু আমি যদি নট গড হই তাহলে দুজন থেকে হয়ে যাবে, গড অ্যান্ড নট গড। ভগবান, আমি অভগবান, অনিশ্বর যদি হয়ে যায় তাহলে দুজন হয়ে যাবে, তাহলে আমরা খেলতে পারি। তাহলে তখন উনি গড আবার সাজলেন নট গড, এবার খুব ভালো হলো, দুজন পাওয়া গেল খেলার জন্য। কিন্তু ঈশ্বর যা কাজ করেন খুব ভালো করে কাজ করেন। যখন তিনি নট গড সাজলেন, উনি ভুলেই গেলেন যে উনি গড, ভুলে গিয়ে গড ভুলে গেছেন তিনি গড, নট গড সেজে বেড়াচ্ছেন, এখন খুঁজে বেড়াচ্ছেন গড কোথায়। আর এইটাই হচ্ছে এই জগৎ। গড আমার গল্প নয়, অ্যালান ওয়াটসের গল্প, ওই বইটাতে আছে, দ্য বুক। এটাকে বলে চিদ্বিলাস, চৈতন্যের খেলা চলছে সবটাই। তো সেখানে একটা প্রশ্ন তোলা যেতে পারে যে চৈতন্য কি খেলা করে? কাশ্মীরি শৈভিজমে বলে চৈতন্যের স্পন্দন হয়, যে এই স্পন্দনের জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে। কিন্তু চৈতন্যের কি স্পন্দন হয়? চৈতন্য কি খেলা করে? চৈতন্য কি পিং পং খেলে? আমরা নিজে অনুভব করে দেখুন, আমরা চেতন কি কিছু করছে, কোনো কাজ করছে, কিছু করছে? কাজ তো সব শরীরের লেভেলে হচ্ছে, কাজ তো সব মনের লেভেলে, শ্বাস প্রশ্বাসে, মনে, শরীরে হয়, প্রাণে হয়, ইন্দ্রিয়তে কাজ হচ্ছে, মনের মধ্যে, বুদ্ধির মধ্যে, সবগুলোতে কাজ হচ্ছে। চৈতন্য শুধু প্রকাশিত করে, চৈতন্য কিছু করে না। কনসিয়াসনেস ইজ নট অ্যান এজেন্ট ইন দ্যাট সেন্স। তাহলে আমরা চিদ বিলাস, চৈতন্য খেলছে, এটা পোয়েটিক্যালি বলতে পারি, কিন্তু দার্শনিক দিক থেকে স্ট্রিক্টলি ক্যান উই সে কনসিয়াসনেস ইজ প্লেইং? নো। দেন হোয়াট ইজ কনসিয়াসনেস ডুইং? কনসিয়াসনেস কি করে? চৈতন্য, ইট অ্যাপিয়ার্স, চিদ বিবর্ত। যেমন মরুমরিচিকা, মরুভূমি জল নেই কিন্তু দেখাচ্ছে মরুমরিচিকার জল, সেই দড়িতে সাপ নেই কিন্তু দেখাচ্ছে সাপের মতন। সিনেমার পর্দায় কিছুই নেই, সাদা পর্দা, তার মধ্যে কত রকম রং বেরঙের সিনেমা দেখা যাচ্ছে। চিদ বিবর্ত, কনসিয়াসনেস ইজ অ্যাপিয়ারিং অ্যাজ অল অফ দিস। চৈতন্যের বিবর্ত, বিবর্ত মিন্স অ্যাপারেন্ট ট্রান্সফরমেশন, অ্যাজ ইফ কনসিয়াসনেস হ্যাজ বিকাম অল দিস। আচ্ছা, চিদ বিবর্ত আমরা কার কথা বলছি ভুলে যাবেন না, জগতের কথাই বলছি আমরা। এই জগৎ চিদ বিবর্ত। আমরা শেষে গিয়ে লাস্ট যখন থার্ড অ্যাটেম্প্ট করবো, অ্যাকচুয়ালি উই উইল ট্রাই টু সি দিস। এটা আমরা দার্শনিক দিক থেকে দেখছি শুধু, চিদ বিবর্ত।
চৈতন্যই এই রূপে দেখা দিচ্ছে। আচ্ছা, এই যে যেটা দেখা দিচ্ছে, এটা যদি চৈতন্য এই রূপে দেখা দিচ্ছে, এখানে চৈতন্য কোথায়? সিনেমাতে যখন দেখছি, স্ক্রিনে সিনেমা দেখছি, গাড়ি বাড়ি, যুদ্ধ হচ্ছে, কত কি হচ্ছে, যদি কেউ প্রশ্ন করে ওইখানে স্ক্রিনটা কোথায়? স্ক্রিনেতেই সিনেমা দেখা যাচ্ছে, কিন্তু স্ক্রিনটা কোথায়? স্ক্রিন তো পুরো ঢেকে গেছে সিনেমাতে। ওই এক সাধু গল্প বলেছিলেন যে একটি বাচ্চাকে সে বাবা বলেছেন সিনেমা দেখাবো তোকে, চল। সে গ্রাম থেকে গেছে, এখন কাউকে গ্রাম থেকে নিয়ে যেতে হবে না, বাচ্চা এখন বলবো দরকার নেই, আমি মোবাইলে দেখে নিয়েছি সিনেমা। কিন্তু তখনকার দিনে হয়তো বাচ্চাকে নিয়ে গেছে গ্রাম থেকে শহরে, সিনেমা হলে ঢুকিয়েছে, বলেছে যে সিনেমা, একটা সিনেমার পর্দা আছে, পর্দার ওপরে ছবি এবং আলো, এইসব শব্দ হবে, এটা সিনেমা। তো গেছে, সিনেমা আরম্ভ হয়ে গেছে, কিন্তু তখন প্রবেশ করেছে তারা। এটাই আমাদের মুশকিল, আমরা যখন জীবনে প্রবেশ করি তখন সিনেমা আরম্ভ হয়ে গেছে। আদির থেকে দেখতে পারলে হতো, কিন্তু যখন ঢুকছি তখন বাবা মা জগৎ সব রেডি, নার্সারিতে ভর্তি হওয়ার লাইনও লেগে গেছে তখন। তো কাজেই হ্যাঁ হ্যাঁ এখন আমি শুনলাম ঘটনা, নার্সারির জন্য ইন্টারভিউ হয়। হ্যাঁ হয়। আপনারা বলছেন আপনি কি জানেন মহারাজ, আমরা তো ভুক্তভোগী। বাবা মাকে ইন্টারভিউ দিতে হয়। একটা অ্যাকচুয়াল ঘটনা শুনলাম যে বাচ্চাকে ডেকেছে, বাবা মার ইন্টারভিউ হলো, এবার বাচ্চার ইন্টারভিউ। প্রিন্সিপাল বসে আছেন, একজন টিচার বসে আছেন, সাইকোলজিস্ট, চাইল্ড সাইকোলজিস্ট বসে আছেন। তো চাইল্ড সাইকোলজিস্ট সে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করছে বাচ্চা, ছোট্ট বাচ্চা, সে নার্সারিতে ভর্তি হবে। আচ্ছা বলছেন, আচ্ছা বলো তো যে কালো গরু সবুজ ঘাস খেয়ে সাদা দুধ দিল কি করে? বাচ্চাটা বলল, আমাকে জিজ্ঞেস করছো কেন, গরুকে জিজ্ঞেস করো। So I hope বাচ্চাকে অ্যাডমিশন দিয়েছে। তো সেই বাচ্চা গেছে সিনেমা হলে, এখন সে দেখছে সিনেমা। কিছুক্ষণ পরে তার মনে পড়লো বাবা যেটা বলেছিল, পর্দার ওপরে সব ছবি দেখাচ্ছে। তো সে বাবাকে জিজ্ঞেস করলো, আচ্ছা এখানে পর্দা কোনটা? ধরুন মহাভারত হচ্ছে, কিছু হচ্ছে একটা। তো বাবা বলছেন ওই তো সামনে পর্দা। ও তাহলে ওই অর্জুন? না না না, অর্জুন নয়, ওই যে ওর পেছনে কৃষ্ণ। না না না, ওর পেছনে, ওর পেছনে এই রথটা পর্দা, ওই এই ওর পেছনে, মানে যুদ্ধক্ষেত্র, কুরুক্ষেত্র, আর এইসব হাতি ঘোড়া, এই সবটা পর্দা। আচ্ছা না না না, ওগুলো মানে ওই সবটাই আর কি। ও তাহলে হাতি ঘোড়া, রাজা, সৈন্য, অর্জুন, কৃষ্ণ, রথ, এগুলো হচ্ছে পর্দা। না না না, ওটা বাদ দাও, বাদ দাও, বাদ দিয়ে পর্দা। ও তার মানে পর্দা মানে কিছুই নয়, শূন্য। কি করে বোঝাবে কোনটা পর্দা? এই এখানে সর্বত্র ব্যাপ্ত আছে, কিন্তু সর্বত্র তো ছবি দিয়ে ঢাকা আছে, এখানে মানুষ দিয়ে ঢাকা আছে, টেবিল চেয়ার দিয়ে ঢাকা আছে, আকাশ পৃথিবী কুকুর বেড়াল দিয়ে ঢাকা আছে। কি করে বোঝাবে? উপনিষদ বলছে হিরণ্ময়ে না পাত্রে না সত্যস্যাপি হিতম মুখম, একটা সোনার থালা দিয়ে সত্যের মুখ ঢাকা আছে। আজকে আমরা সোনার থালাটা একটু সরিয়ে উঁকি মারবো, আমরা এটা চেষ্টা করছি। হ্যাঁ, চিদ বিবর্ত, তাহলে এখানে সর্বত্র ব্যাপ্ত সেই চৈতন্য। যদি চিদ বিবর্ত হয়, অ্যাপিয়ারেন্স অফ কনসিয়াসনেস, তাহলে ওয়ের ইজ দিস কনসিয়াসনেস? এই সর্বত্র ব্যাপ্ত চিন্ময়, চিন্ময়। এটা বৈষ্ণবরাও মানেন চিন্ময়। চিদ বিবর্ত স্টেপটা ওরা মানেন না। বৈষ্ণব বেদান্ততে চিদ বিবর্ত মানে চিন্ময়, চিন্ময় মানে চিন্ময়। এ সব কিছু চৈতন্যই, চৈতন্য জড়ে আছে। ঠাকুর বলছেন আমি দেখলাম এক জুড়ে আছে চৈতন্য, এক জুড়ে, সব জুড়ে এক আর চৈতন্য, চিন্ময়। এখানে যদি কেউ ভাবে এটা সব দার্শনিক কথা হচ্ছে, তো এগুলো তো শোনা কথা, আমরা দেখবো কি করে? দেখবো, আসছে, একটু পরে আসছে। চিন্ময়া। আচ্ছা চিন্ময় কেমন? সবকিছু জুড়ে এক, সর্বব্যাপী চৈতন্য। ব্যাপী দু রকমের হয়, একটা হচ্ছে এই হল আছে, এখানে ধূপ জ্বেলে দিলাম, সর্বত্র গন্ধময় হয়ে গেল। আলো জ্বেলে দিলাম, আলোময় হয়ে গেল। ওইভাবে কি যে একটা জগৎ আছে, সেটাকে ব্যপ্ত করে ছড়িয়ে আছে তার মধ্যে চৈতন্য, ওই রকম। দ্যাটস ওয়ান কেস। অর সেকেন্ড কেস, এই যে টেবিল, there is a podium, আর কাঠ। এখন যদি বলি কাঠময় টেবিল, এটা এমন নয় যে একটা টেবিল আছে আর কাঠটা তাকে ব্যপ্ত করে আছে, না, কাঠটাই আছে,
কাঠ আর টেবিল একই জিনিস, এই কাঠেরই একটা নাম রূপ ব্যবহার হচ্ছে টেবিল, নেম ফর্ম অ্যান্ড ট্রানজাকশন, এই হচ্ছে টেবিল। বাট এটা আসলে কাঠ। আমরা যখন ছুঁই আমরা বলি না টাচ উড, হ্যাঁ, টাচ টেবিল বলি না, আমরা টাচ উড বলি। সো এই যেমন কাঠটাই টেবিল, চিন্ময় মানে চিন্মাত্র, চৈতন্যই জগৎ, চিন্ময় মানে চিন্মাত্র, কনসিয়াসনেস অ্যালোন ইজ দিস ইউনিভার্স। 7টা স্টেপ অতিক্রম করে এসছি আমরা, কি হলো ভুলে গেলাম, 7টা বলে দিচ্ছি। আমরা আরম্ভ করলাম এই জগৎকে নিয়ে, এটা এটা ফিলোসফিক্যাল জার্নি। আমরা আরম্ভ করলাম এই জগৎকে নিয়ে, হ্যাঁ, জগৎ স্টেপ 1, পঞ্চভূত বিলাস স্টেপ 2, মায়া বিলাস স্টেপ 3, প্রত্যেকটাতে অনেক যুক্তিতর্ক আছে। তারপরে চতুর্থ স্টেপ 4 হচ্ছে চিদ্বিলাস, 5th স্টেপ হচ্ছে চিন্ময় না চিদ্বিবর্ত, চিদ্বিবর্ত অ্যাপিয়ারেন্স অফ কনসিয়াসনেস। 6th স্টেপ হচ্ছে চিন্ময়, চৈতন্য ব্যাপ্ত। 7th স্টেপ হচ্ছে চিন্মাত্র, কনসিয়াসনেস অনলি। জগৎ দিয়ে আরম্ভ করলাম, এই জগৎটাই ব্রহ্মই, কনসিয়াসনেস অনলি। এতে বলছে মুন্ডক উপনিষদে, কি সুন্দর কথা, ব্রহ্মৈবেদম অমৃতম পুরস্তাৎ। ব্রহ্ম কোথায়? হ্যাঁ, আমি শরীর নই, মন নই, চৈতন্য দ্রষ্টা। আমরা দৃশ্য বিবেক করে, পঞ্চকোষ বিবেক করে, অবস্থাত্রয় বিবেক করে আমি চৈতন্য, সবকিছু দ্রষ্টা, কেমন একটা সূক্ষ্ম অ্যাবস্ট্রাক্ট মনে হয়। বলছে উপনিষদ বলছে না না না, ব্রহ্মৈবেদম অমৃতম পুরস্তাৎ। এই ব্রহ্ম কোথায়? এই সামনে, সামনে এই ব্রহ্ম। ব্রহ্ম পশ্চাৎ, পেছনে, পেছনে, তোমার পেছনে ব্রহ্ম, মহারাজ আছেন পেছনে, উনি ব্রহ্ম। ব্রহ্ম পশ্চাৎ, ব্রহ্ম দক্ষিণতশ্চ উত্তরেণ, দক্ষিণ দিকে, উত্তর দিকে ব্রহ্ম। অধশ্চ ঊর্ধ্বম প্রসৃতম ব্রহ্মৈবেদম ইদম বিশ্বম বরিষ্ঠম। বলছে ওপরে ব্রহ্ম, নিচে ব্রহ্ম, এখানে ব্রহ্ম, ওখানে ব্রহ্ম, পেছনে ব্রহ্ম, সামনে ব্রহ্ম। এই বিশ্ব, ইদম বিশ্বম ব্রহ্ম অমৃতম বরিষ্ঠম। মরণ নয়, মৃত্যুর পারে সেই ব্রহ্ম, সেই বরিষ্ঠম, ট্রান্সেন্ডেন্টাল, বিয়ন্ড টাইম স্পেস এন্ড কজেশন, সেটা এইটাই, which is called time space and causation, এই জগৎ এইখানে। স্বামী বিবেকানন্দ বলছেন, we Hindus worship a transcendent immanent God, যে দেশকাল নিমিত্তর পারে এক সচ্চিদানন্দ ব্রহ্ম আছে, আর এই পরিদৃশ্যমান জগৎ সেই সচ্চিদানন্দ ব্রহ্মই। সিনেমার পারে এক পরিষ্কার নির্মল পর্দা আছে, আর সিনেমার যত রকম যুদ্ধ, দুঃখ, কষ্ট, বিলাস যা হচ্ছে সিনেমাতে, সেই স্ক্রিন। হোয়াট ইজ দ্যাট স্ক্রিন? ইট ইজ ইউ, তুমি সেই তত্ত্বমসি। ব্রহ্ম সামনে, ব্রহ্ম পেছনে, ব্রহ্ম ওপরে, ব্রহ্ম ডান দিকে, বাঁ দিকে। অধশ্চ ঊর্ধ্বম প্রসৃতম, ছড়িয়ে আছে আকাশে, ওপরে নিচে। সেই উপমাটা দিয়েই দিই, সময় আছে একটু হাতে, যেটা আমি আগেও বলেছি এটা বোঝার জন্য। সমুদ্রের ঢেউর যে উপমাটা, খুব সুন্দর উপমা। সমুদ্রে একটা ঢেউ খেললো এই বে অফ বেঙ্গলে, ওখানে হলে প্যাসিফিক বলতাম কি আটলান্টিক, ডিপেন্ডিং অন উইচ কোস্ট আই এম ইন, কিন্তু এখানে বে অফ বেঙ্গলে একটা ঢেউ উঠলো। ঢেউটা শিশু ঢেউ, ছোট ঢেউ। তো সে এখন বড় হচ্ছে, অন্য অন্য ঢেউর সঙ্গে বন্ধুত্ব হলো, ঢেউর স্কুলে গেল, তারপরে সেখানে তার কিছু বন্ধু ঢেউ আছে, কিছু অন্য ঢেউগুলো তার হয়তো তার সঙ্গে ঝগড়া আছে, আবার কিছু কিছু বিরাট ঢেউ দেখছে, ভাবছে বাবা কত বড়, আমি কি কোনোদিন এরকম হতে পারবো। আবার কোনো একটা জলের বুদবুদকে দেখছে, দূর একদম অপদার্থ, একটা কিছুই নয়, আমি তো ওর থেকে কত বড়। এইসব ভাবে তার ঢেউর সংসার চলছে। চলতে চলতে এই আসছে, ওটা কি সামনে? ও তো সাগরদ্বীপ। সাগরদ্বীপ মানে ওটা কি হয়? ওখানে সব ঢেউগুলো গিয়ে মরে যায়, ঢেউগুলো গিয়ে ওখানে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে সব ঢেউ মরে যায়। হ্যাঁ, তাহলে আমি মরে যাব? হ্যাঁ, আমরা সবাই যাচ্ছি ওই সাগরদ্বীপে গিয়ে ধাক্কা খাবো আমরা। তো সে তখন ঘাবড়ে গেল, আরে তাহলে কি হবে? তখন পাশে আরেকটি ওই বেদান্তের ঢেউ আসছে আর কি। সে বেদান্তের ঢেউ তাকে বলল যে দেখো, এখানে কিন্তু একটি ব্যাপার আছে, আমরা ঢেউ মরে যাব ঠিকই, কিন্তু আমাদের মধ্যে একটি সত্য আছে যেটা মরবে না, তার নাম হচ্ছে জল।
আমরা জলেরই কার্য, জল আমাদের কারণ, কার্যটা মরে যায়। এই যেমন তোমার ঢেউ, যেটা কার্যটা উঠলো, এখন তুমি ঢেউটা বড় হচ্ছ, কিছুক্ষণ পরে গিয়ে ওখানে ধাক্কা লাগবে অন্য ঢেউর মতন, সেই ঢেউর যে নামরূপটা নষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি তোমার কারণ, মানে মেটেরিয়াল সাবস্টেন্স, যেটার থেকে তুমি হয়েছো, সেটার নাম জল, সেটা কিন্তু মরবে না। আগে জল ছিল, এখন তাকে ঢেউ বলছো, পরে আবার ভেঙে গিয়ে সেটা ফেনা হয়ে যাবে, সাগর দ্বীপে ধাক্কা লেগে। জল থাকবে কিন্তু, আগে জল, মাঝখানে জল, শেষে জল। হ্যাঁ, তো তখন বললো আচ্ছা দারুণ ব্যাপার তো, জলটা তো বেশ ভালো, ঢেউ হওয়ার থেকে জল হওয়া ভালো, তাহলে মরবো না আমি। শুধু তাই নয়, হ্যাঁ, জল সর্বত্র আছে, বড় ঢেউতেও জল, ছোট ঢেউতেও জল, আর সে একই জল। তো এখানে কোনো ঈর্ষার ব্যাপার নেই, কারোরকে ঘৃণা করার ব্যাপার নেই, কারোর সঙ্গে ঝগড়া নেই। আচ্ছা তাই নাকি, তাহলে জলটা কোথায় পাবো আমি? তখন ঢেউটাকে বলছে, দেখো তোমার মধ্যে গভীরে তুমি ধ্যান করে দেখো, তোমার একদম অন্তরে জল আছে। তো সে খুঁজে পারলো, দেখলো যে হ্যাঁ তাই তো আছে। শুধু অন্তরে নয়, ওপরে দেখো, তুমি তোমার ওপরটা জল, তোমার ডান দিকে জল, তোমার বাঁ দিকে জল, তোমার পেছনে জল, তোমার সামনে জল, তোমার তলায় জল। হ্যাঁ তা তো বটে। আর এই যে তুমি যে যা ঈর্ষা করছিলে, ওই যে বড় ঢেউ, সে জল, আর সে আলাদা জল নয়, তোমার আর তার মধ্যে কোনো বাউন্ডারি নেই। আমাদের একটা ঢেউ এখানে উঠছে, আরেকটা ঢেউ উঠছে, আমার মনে হচ্ছে একটা বাউন্ডারি, কিন্তু যদি জল দেখি, বাউন্ডারি কোথায়? কোথায় জল শেষ হচ্ছে আর অন্যটা আরম্ভ হচ্ছে? স্বামী ব্রহ্মানন্দ বলছেন, ক্যান ইউ শো মি দি ডিভাইডিং লাইন বিটুইন ব্রহ্মন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড? চৈতন্য আর জগতের মধ্যে তুমি মার্ক ডিভিশনটা আমাকে দেখাতে পারো? সেটাই আমরা ব্যাখ্যা করছি। পুরো এই টক ইজ অ্যাবাউট দ্যাট। সর্বত্র সে এক জল, কারুর প্রতি ঈর্ষা করার দরকার নেই, কারুর প্রতি বিদ্বেষ করার দরকার নেই, পারবেও না বিদ্বেষ করতে। আর শুধু তাই নয়, এই সব জলটাই তুমি, সমুদ্রটাই তুমি। হ্যাঁ, ঢেউর থেকে বড় হচ্ছে জল, সমুদ্রের থেকে বড় হচ্ছে জল। কেন? ঢেউটা জলের উপর নির্ভর করে, জল ঢেউর উপর নির্ভর করে না। একসময় ঢেউটা থাকবে না, কিন্তু জল থেকে যাবে। সমুদ্রও জলের উপর নির্ভর করে, জল ছাড়া সমুদ্র হয় না, কিন্তু সমুদ্র ছাড়া জল হয়। এই গেলাসে বোতলে জল আছে, সমুদ্র থেকে আলাদা, বাষ্পতে জল আছে। সো ইউ আর দ্যাট ওয়ান ওয়াটার। তাহলে মৃত্যুর ভয় চলে গেল, কোনো ঈর্ষা নেই, কোনো বড় ছোট নেই, কারুর সঙ্গে দ্বন্দ্ব নেই। দিস ইজ দিস আইডিয়া। এবার শঙ্করাচার্য, দিস ইজ আওয়ার সেকেন্ড অ্যাটেম্প্ট টু আন্ডারস্ট্যান্ড, যে আমরা করছি সেকেন্ড অ্যাটেম্প্ট, নাও ক্লোজার, আরো সূক্ষ্ম বিচার। শঙ্করাচার্য বলছেন, এ খুব সুন্দর বোঝা যাবে, কার্যে হি কারণম পশ্যেদ ততো কার্যম বিসর্জয়েত কারণত্বম ততো গচ্ছেত অবশিষ্টম ভবেদ মুনিঃ। বলছেন কার্যের মধ্যে, উনি ঘটের উদাহরণ নিচ্ছেন, ঢেউর উদাহরণ নেওয়া যেতে পারে। কার্য হচ্ছে ঘট কিংবা ঢেউ, তার মধ্যে কারণটা দেখো কি দিয়ে তৈরি। এই টেবিলটা কাঠ দিয়ে তৈরি, ঢেউটা জল দিয়ে তৈরি, কলসিটা মাটি দিয়ে তৈরি। তুই তার মধ্যে আগে মাটিটা দেখো, কার্যর মধ্যে কারণটা দেখো। কোথায় দেখবে? ভালো করে নিরীক্ষণ করে দেখো। এই যে কলসিটা, তার মধ্যে মাটি, মৃত্তিকা কোথায় আছে? ওপরে আছে, তলায় আছে, সাইডে আছে, ভেতরে আছে, থ্রু অ্যান্ড থ্রু। ওর মধ্যে একটি জিনিসও নয় যেটা মাটি নয়। ঢেউর মধ্যে জল কোথায় আছে? সবটাই, ভেতরে, ওপরে, নিচে, চারিদিকে। এভরি বিট অফ ইট ইজ ওয়াটার। ইনফ্যাক্ট জল ছাড়া ঢেউতে কিছু নেই, মাটি ছাড়া ওই কলসিতে কিছু নেই, এই কাঠ ছাড়া এই টেবিলে কিচ্ছু নেই। কার্যে হি কারণম পশ্যেত। তাহলে সর্বত্র যদি এটা কাঠ কিংবা যে ঢেউতে শুধু জল, কলসিতে শুধু মাটি আছে, তাহলে ততো কার্যম বিসর্জয়েত, কার্যকে ছেড়ে দাও। তাহলে বলছে কলসি বলে কোনো জিনিস নেই, মাটি আছে, দেখাচ্ছে কলসি, নাম রূপ ব্যবহার সব। এই টেবিল বলে দেখাচ্ছে, কিন্তু আছে মাটি, আছে আছে কাঠ। লেট গো অফ দি এফেক্ট, লেট গো, কলসিটা মন থেকে সরিয়ে দাও। নাও ফোকাস অন দ্যাট, এই মাটির উপরে ফোকাস করো। তারপরে কি হবে? কারণত্বম ততো গচ্ছেদ। আচ্ছা, মাটির থেকে মাটির কলসি হয়েছে, কিন্তু কলসি বলে কোনো জিনিসই নেই, মাটিই তো আছে। তাহলে মাটির থেকে কিছু হয়েছে। Other than the clay, is there anything else in the pot? ক্লে ছাড়া কিছু হয়েছে? আগে ছিল মাটি, এখনো আছে মাটি, বলে কেন কলসি হয়েছে, কিন্তু কলসি কোনটা?
আপনি যদি বলেন মাটিও আছে কলসিও আছে, দুটো শব্দ ব্যবহার করা হলো, দুটো জিনিস দেখান আমাকে। বলেন যে না কাঠও আছে টেবিলও আছে, কাঠ এই এটাকে দেখান, এবার আমাকে কাঠ দেখান আর টেবিল দেখান সেপারেটলি, দেখাতে পারবেন না। একমাত্র সেইটাই আছে। তাহলে কি রইলো শেষ পর্যন্ত, কি দাঁড়ালো? মাটি রইলো। মাটি নয়, এটা আমাদের কলসি, কাঠ, টেবিল, জল, ঢেউর কথা নয়, এটা হচ্ছে ব্রহ্ম আর জগতের কথা। অবশিষ্টম ভবেত মুনি, শঙ্করাচার্যের এখানে সুন্দর টাচ। শেষে কি রইল? তুমিই রইলে। শেষে ইউ আর লেফট। when you analyze, দেখবে এই জগৎ প্রথমে দেখবে, বিচার করে করে 7 steps you reduce it, কি রইল? চিন্মাত্র কনসিয়াসনেস। তাহলে জগৎকে বাদ দিয়ে দাও, দেখছো জগৎ, যেমন দেখছি কলসি মাটি কিন্তু, দেখছি সিনেমা পর্দা কিন্তু, দেখছি টেবিল কাঠ কিন্তু, দেখছি জগৎ চৈতন্য কিন্তু। অন হোয়াট অ্যানালিসিস? ওই যে 7 স্টেপ আমরা করলাম, কনসিয়াসনেস অনলি। এই কনসিয়াসনেস থেকে জগৎ হয়েছে এই শব্দটা, এই ধারণাটাই ছেড়ে দাও। জগৎ হয়নি, কনসিয়াসনেসই আছে, দেখাচ্ছে এই রূপে। শেষে কি হলো? অবশিষ্টম ভবেত মুনি, আর সেই কনসিয়াসনেস তুমি। এটা এটা মেনে নিতে হবে না, ইটস আ ফ্যাক্ট। ইউ আর কনসিয়াস রাইট নাও। আমরা তো চৈতন্য, এখনই চৈতন্য, আমরা চেতন, এটা কে কে অস্বীকার করতে পারে? এখানে শঙ্করাচার্যের অপরোক্ষ অনুভূতির আরেকটি শ্লোক ধীরেশানন্দ মহারাজ এখানে উদ্ধৃত করেছেন, খুব সুন্দর শ্লোক। দেখুন, এবার শুনলে বুঝতে পারবেন। গৃহ্যমাণে ঘটে যদ্বদ মৃত্তিকায়াতি বৈবলাৎ వీక్ష్యమాణే প্রপঞ্চোপি ব্রহ্মেবা ভাতি ভাসুরম। কি দারুণ একটা কথা! ঘট যদি আমরা ভালো করে দেখি, মাটি ছাড়া আর কিছু দেখবে না। জোর করে আপনাকে মাটিই দেখতে হবে। এটাকে দেখুন, টেবিলটা, হ্যাঁ দেখছি মহারাজ। টেবিল দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখছি মহারাজ। কাঠটাকে দেখুন, হ্যাঁ স্বাভাবিক পরিষ্কার দেখতে পাচ্ছি। ঢেউটাকে দেখলে জল না দেখে থাকতে পারেন? না। টেবিলটা দেখলে কাঠ না দেখে থাকতে পারেন? না। মৃত্তিকা আয়াতি ওই বলাৎ, জোর করে, irresistibly you have to see the clay out of which the pot is made if you are seeing the pot. ঠিক তেমনি వీక్ష్যমাণে প্রপঞ্চোপি, এই যে প্রপঞ্চ, এইটাকে ভালো করে যদি আমরা বীক্ষণ করি, এক্সামিন করি, ব্রহ্মেবা ভাতি ভাসুরম, ব্রহ্ম জলজল করে ওঠে, জলজল করে ওঠে, ব্রহ্ম জলজল করে ওঠে। এখানে, এইখানে, হিয়ার, সমাধি নয়, হিমালয়তে নয়, ব্রহ্মজ্ঞানের পরে নয়, এখনই এইখানে। ব্রহ্মেবা ভাতি ভাসুরম, সূর্যের মতন জলজল করে এই পরিদৃশ্যমান জগৎ ব্রহ্মেবা। এখনো শেষ হয়নি, এখন আসল বিচারে ঢুকবো। এবার এই যা হয়ে গেছে এত অব্দি, we have tried twice. One says এই 7টা স্টেপে আমরা দার্শনিক স্টেপ জগৎ থেকে নিয়ে আমরা চিন্মাত্র কনসিয়াসনেস অনলি থিওরিটিক্যালি একটা দেখলাম। এবার আরেকটা আমরা দেখলাম শঙ্করাচার্য, যেটা কার্যকারণ অ্যানালিসিস করে কার্যকে বাদ দিয়ে কারণে পৌঁছলেন, কারণের কারণত্ব বিসর্জন করে রয়ে গেল শুধু চৈতন্য, দ্রষ্টা আমি রয়ে গেল, ব্যাস। নাও দিস মেথড আইল টক অ্যাবাউট, ইটস এটা ঔপনিষদিক। এখানে এটা একজন দক্ষিণে সাধু ছিলেন, কৃষ্ণ মেনন, আত্মানন্দ বলা হতো, তিনি এটাকে নিয়ে প্রচার করেছেন। বেশি জানা যায়নি, লোকে জানে না বেশি। আজকাল এটাকে পাশ্চাত্যে খুব চলে, ডাইরেক্ট মেথড বলে এটাকে। এটা কেমন? এইভাবে দেখুন, দিস ইউ হ্যাভ টু লিসেন কেয়ারফুলি। এটা সূক্ষ্ম, একটু কঠিন, বাট ভেরি ডাইরেক্ট। এটা বোঝা যা আর ব্রহ্মজ্ঞান লাভ করাও তাই। এবার দেখতে হবে, এটা কিন্তু অনুভূতি সাপেক্ষ। আমরা অনুভূতি দিয়ে আরম্ভ করব। এই জগৎ দেখছেন এখন? ইফ আই সে, জাস্ট ফলো মি, ইফ আই সে ইয়েস আই অ্যাম এক্সপিরিয়েন্সিং দিস ওয়ার্ল্ড, এই দেখছি আমি জগৎ, এই জগৎ। ফার্স্ট ইউ স্টার্ট উইথ দ্য ওয়ার্ল্ড। এই এতজন লোক আছে, হল আছে, কারেক্ট, দিস ইজ আ ফ্যাক্ট, এই সব আছে। But is this a complete description? Let us go a little further. আরো যদি accurate description দিতে হয়, আমাকে বলতে হবে এই সব হল আছে, লোকজন আছে,
আমি দেখছি, আমি দেখছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইজন্ট ইট ফ্যাক্ট? আমি দেখছি এসব আছে, তাতে কি হয়েছে? তাতে এই হয়েছে। একজন আমাকে বললেন, মহারাজ আমাকে বললেন, আচ্ছা কি করে তোমরা অদ্বৈতবাদীরা বলো জগৎ মিথ্যা? আমি তো দেখছি এই মঠ আছে, গঙ্গা আছে, সাধুরা আসছে যাচ্ছে, এই মিথ্যা কি করে? আমি তো দেখছি। আমি আর বললাম না ওনাকে যে আপনি যে এই শব্দটা বললেন আপনার ভাষাটা দেখুন, আমি দেখছি, এর মধ্যেই লুকিয়ে আছে। জগৎ আছে শুধু বলতে পারতেন জগৎ আছে, আমি দেখছি কেন বলছেন? আরো গভীরে যাই। রিসেন্টলি শন ক্যারল, উনি নাম করা কসমোলজিস্ট, ক্যালটেকে, ওনার সঙ্গে আমার একবার দুবার পরিচয় হয়েছিল, বেশ ইন্টারেস্টিং, সে মধ্যে আর যাচ্ছি না। উনি একটা টক, আই হার্ড ইট, আই ওয়াজ নট দেয়ার, কিন্তু আমি অনলাইন শুনেছি। সেখানে উনি বলছেন what we know of physics, উনি জড়বাদী বলছেন, what we know of physics, more or less our knowledge is complete. এই জগৎটা টাইম স্পেস ম্যাটার এনার্জি দ্বারাই ওই কোয়ান্টাম লেভেলে গেলে দ্যাটস আওয়ার ফাইনাল আন্ডারস্ট্যান্ডিং। কিছু গ্যাপস রয়ে গেছে, উই উইল ফিল ইট আপ, মোটামুটি আমরা জেনে গেছি। আর এই জড়বাদী এক্সপ্লেনেশন ইজ ফাইনাল এক্সপ্লেনেশন ইন আওয়ার নলেজ। এর জবাবে কি বলবেন? আমি হলে বলতাম, আমি ওখানে ছিলাম না, বাট আই ওয়াজ থিঙ্কিং, মাই ফার্স্ট রেসপন্স উড বি, what did you say? You said in our knowledge. What is that in our knowledge? তুমি বৈজ্ঞানিক চেতন জীব, তোমার চৈতন্য মন প্রাণ বুদ্ধি ইন্দ্রিয়কে ব্যবহার করে সায়েন্টিফিক ইনভেস্টিগেশন করে এই নলেজ অর্জন করেছে। ইট হ্যাজ বিন প্রেজেন্টেড টু দ্য কনসিয়াসনেস which is within you. What is that consciousness? What is that consciousness? ওরা বলবে না এটা তো ব্রেন থেকেই হচ্ছে, ওটাও তো ম্যাটার, ব্রেন থেকেই তো হচ্ছে। নো, এই নিয়ে আলোচনা হলো। এই লাস্ট উইক দেয়ার ওয়াজ দিস সেমিনার, ইন্টারন্যাশনাল সেমিনার। এই বছর one of the leading neuroscientists in the world, Christoph Koch, and one of the leading philosophers in the world, David Chalmers, তাদের মধ্যে বেট হয়েছিল, চ্যালেঞ্জ, 25 বছর আগে। ক্রিস্টোফ কক বলেছিলেন, যেভাবে আমাদের নিউরোসায়েন্স এগোচ্ছে, উইদিন 25 ইয়ার্স আমরা প্রমাণ করে দেবো চৈতন্য ব্রেন ছাড়া কিছু নয়, ম্যাটার ছাড়া কিছু নয়, কনসিয়াসনেস উইল বি রিডিউসড টু ম্যাটার। তো 25 বছর কেটে গেছে, এই মাস কয়েক আগে ওদের কেউ মনে করালো, 25 বছর কিন্তু কেটে গেছে। তো কে জিতলো? ডেভিড চার্মার্স বলেছিলেন কখনো সম্ভব না, ইটস নট পসিবল, ইউ কান্ট রিডিউস কনসিয়াসনেস টু ব্রেন। 25 ইয়ার্স লেটার, এই মাস দুয়েক আগে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে মিটিং হলো, নিউরোসায়েন্টিস্টরা এক স্বরে মেনে নিলেন, উই হ্যাভ নট বিন এবল টু এক্সপ্লেন কনসিয়াসনেস ইন টার্মস অফ ব্রেন। আমরা এক চুলো এগোতে পারিনি। আমার নিউরোসায়েন্স অনেক এগিয়ে গেছে, ব্রেনের বিষয়ে আমরা অনেক জেনেছি, কিন্তু কনসিয়াসনেসটা কি করে হচ্ছে ব্রেন থেকে, we have no idea. So এই যে I see this world, now follow this carefully, what you see, এই যে দেখছেন, is this object which you are seeing, জগৎ তো এটা, is this object, it is in your seeing, that's a more complete description. Is it something other than your seeing? আমরা এই জগৎটাকে দেখছি, এই যে জগৎ দেখছি হলটা, এটা কি আমার দেখার বাইরে একটা জিনিস আছে, এবার ওটাকে আমি দেখছি, এইরকম অনুভব হচ্ছে আমার, নাকি আমার দেখার মধ্যেই যা আছে সেটাই অনুভব হচ্ছে? মানে এটা আমি বলতে চাইছি, হিয়ার ইজ আ টেবল, ইট এক্সিস্ট বাই ইটসেলফ, তারপরে আমি সেটাকে দেখছি, এটা আমরা ধারণা করি, কিন্তু আমার অনুভব কি ওটা বলছে? আমার অনুভবের মধ্যে কি আছে? টেবিলটা আছে আলাদা, বুঝতে পারছি, এবার আমি দেখছি, তারপরে আমি বুঝতে পারছি না। This table is proved only in my experience. মহারাজ আপনি, আমরা এক্সপিরিয়েন্স না করলেও তো আছে। আমাদের যিনি সিনিয়র মোস্ট মেম্বার বেদান্ত সোসাইটির, বিল কনরাড, তিনি বললেন যে এইসব কথা ঠিক নয়, কনসিয়াসনেস ছাড়া জগৎ নিয়ে এটা হয় না। এই I will prove it to you, Swami. We will put a camera in the room and we will all leave the room, and when we come back we will see the pictures in the camera, it will show the room without any conscious being, the room exists by itself. প্রমাণ হয়ে গেল যে জড় জগৎ নিজের পায়ে দাঁড়িয়ে আছে, আপনি দেখুন আর না দেখুন জগৎটা আছে। আমি বললাম, বিল, in your consciousness, তোমার চৈতন্যের মধ্যে, you thought of this experiment,
In your consciousness, you put a camera. In your consciousness, both of us left the room. In your consciousness, both of us came back. In your consciousness, we saw the picture in the camera showing an empty room. Where did you step out of your consciousness? উনি বায়োফিজিসিস্ট, ভেবে খুব যুক্তিবাদী, ভেবে বললেন কোনো জবাব নেই, এটা কোনো জবাব নেই, এটা একটু ভাবতে হবে। দ্যাটস ওয়াই আই এম সেইং দিস ইজ ভেরি ডিফিকাল্ট। এটা সূক্ষ্ম, সিম্পল, বাট সো স্টেপ 1 জগৎ আছে, স্টেপ 2 জগৎ আছে বললে হবে না, আমার অনুভব হচ্ছে জগৎ আছে, আমার অনুভবের বাইরে জগৎ আছে, তারপরে আমার এরকম আমার কোনো অনুভব নেই, এটা অনুভব ছাড়া হতে পারে, অনুভবের বাইরে যেতেই পারেন না আপনি। নোবডি ক্যান স্টেপ আউটসাইড এক্সপিরিয়েন্স, অনুভব। আচ্ছা, জগৎটা তাহলে আমার অনুভবের মধ্যে আছে, আমি দেখছি এই জগৎকে। আচ্ছা, যা আমি দেখছি, যা আমি শুনছি, যা আমি ভাবছি, অনুভব করছি, বলছি, all my first person experiences, they are all in consciousness. They are all presented to consciousness, in consciousness, and they are nothing but consciousness. একটু ভেবে দেখুন যে আমরা যা অনুভব করছি সেটা আমার অনুভবের মধ্যে, বাইরে নয়। আচ্ছা, নেক্সট স্টেপ ইজ ইজিয়ার। যা আমার অনুভবের মধ্যে সেটা আমার চৈতন্যের মধ্যে, চৈতন্য ছাড়া কিছু নয় এগুলো। অতএব the world which I see is in my consciousness, nothing but my consciousness. The world which I hear, smell, taste, touch, what I think about, desire, hate, love, the world which I imagine, this body and those people, they're all in consciousness. My consciousness বলা যাবে না, in consciousness. স্বপ্নের দৃষ্টান্ততে, স্বপ্নের জগতে যা আমরা দেখি সেটা কিন্তু স্বপ্নদ্রষ্টার মনের মধ্যেই। উঠে পড়ার পরে সাবজেক্ট অবজেক্ট ইন দ্য ড্রিম ওয়ার্ল্ড, দে অল বিকাম ওয়ান, দ্যাট ওয়ান কনসিয়াসনেস অনলি, ওয়ান ড্রিমার যে স্বপ্ন দেখেছিল। তেমনই স্বামী বিবেকানন্দ বলছেন, ওয়ান অনলি এক্সিস্টস, ইট অ্যাপিয়ার্স অ্যাজ নেচার সোল। একটাই আছে, সেটা দেখা দেয় এই প্রকৃতি আর পুরুষ, প্রকৃতি আর ম্যাটার অ্যান্ড কনসিয়াসনেস। ওয়ান অনলি এক্সিস্টস। অদ্বৈত বেদান্তের চূড়ান্ত কথা আজকে একজন ভদ্রলোক শোনালেন হিন্দিতে, খুব সুন্দর কথা শোনালেন। আমি হিন্দিতে বলে বাংলায় ব্যাখ্যা করে শেষ করব। বলছেন, ब्रह्म का विवेक आप सत की प्रधानता से कीजिए तो कार्य कारण विवर्त लगेगा आपको। ब्रह्म का विवेक आप चित्त की प्रधानता से कीजिए तो दृग्दृश्य विवर्त लगेगा आपको। और ब्रह्म का विवेक आनंद की प्रधानता से कीजिए तो भोग्य भोक्ता विवर्त लगेगा आपको। সেই এক চৈতন্য ব্রহ্ম, তাকে অস্তিত্বের দিক থেকে দেখো, এটা কার্যকারণ রূপে দেখা দিবে যে এই এক্সিস্টেন্স ইজ অ্যাপিয়ারিং অ্যাজ দ্য ওয়ার্ল্ড, এই কাঠ ইজ অ্যাপিয়ারিং অ্যাজ দ্য টেবল। চৈতন্যের দিক থেকে তাকে বিবেক করো, সেই ব্রহ্মকে, সেটা দ্রষ্টা দৃশ্য রূপে দেখা দেবে। আমি অনুভব করছি, জগৎটা আমার অনুভবের বিষয়। সেটা আনন্দের দিক থেকে অনুভব করো, বিবেক করো, তাকে বিচার করো, সেটা সেই ব্রহ্ম দেখা দেবে ভোক্তার ভোগ্য রূপে, কনজিউমার অ্যান্ড কনজিউমড। আমি আনন্দ চাই, এই জগৎটাকে ভোগ করছি, আমি যে ভোগ করছি আর যে ভোগ করছে দুজনেই কিন্তু সেই ব্রহ্মের বিবর্ত, ব্রহ্মই একরূপে দেখা দিচ্ছে সে রূপে। One only exists, স্বামী বিবেকানন্দ বলছেন, that one consciousness, one existence, one আনন্দ, you are। এই পরিদৃশ্যমান জগৎ ব্রহ্মৈব। এবার দেখুন, যদি আমরা ভার্সটাকে দেখি এবার, সর্বম ইদম একম, এই বহুত্বরূপ জগৎ এক চৈতন্য। সর্বম ইদম শান্তম, রোগ জ্বালা বার্ধক্য পভার্টি যুদ্ধ সব আছে, অথচ সব সেই যে সিনেমার স্ক্রিনের মতন চৈতন্যের মধ্যে প্রতিভাত হচ্ছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু অ্যাপিয়ারেন্স অফ দ্যাট সেম কনসিয়াসনেস, শান্তম। ক্যান্সার হয়েছে, ব্যথা হচ্ছে, হরি মহারাজ জিজ্ঞেস করছেন ঠাকুরকে, আপনি কেমন আছেন আজকে? কষ্ট হয়, কষ্ট হচ্ছে, এখানে ব্যথা হচ্ছে, খেতে পারি না, এখানে পয়েন্ট করে বলছেন ক্ষতর দিকে। উনি কি মিথ্যা কথা বলছেন? না, ঠিক বলছেন, সত্যি কষ্ট হচ্ছে, সত্যি খেতে পাচ্ছেন না, সত্যি কিছুদিন পরে শরীর চলে যাবে। কিন্তু হরি মহারাজ বলছেন, আমি তো দেখছি আপনি আনন্দে আছেন। এটা ক্যান্সার, টার্মিনাল ক্যান্সার পেশেন্টকে এটা বলা শোভা পায়? এটা একটা ক্রুয়েলটি। কিন্তু ঠাকুর কি বলছেন? ঠাকুর হেসে বলছেন, ও শালা ধরে নিয়েছে,
শালা ধরে নিয়েছে। সর্বম ইদম শান্তম, রোগ জ্বালা মৃত্যুর সামনেও কোনো উপদ্রব নেই, দারুণ আছি আমি, দারুণ আছি, পরিষ্কার দেখা যায়, খুব ভালো আছি। ওই দিক থেকে তার মানে কি রোগ হয় এই ট্রিটমেন্ট করতে হবে না, ডাক্তার দেখাতে নিশ্চয়ই সবকিছু করতে হবে এট দ্য লেভেল অফ দিস অ্যাপিয়ারেন্স। সিনেমার লেভেলে সিনেমা চলবে, অসুবিধা কি আছে? সর্বম ইদম শান্তম আদি মধ্যান্ত বর্জিতম, ওই চৈতন্যের জন্মও নেই, মাঝখানে মধ্যও নেই, তার অন্তও নেই। ভাবা ভাব বিনির্মুক্তম, এই ভাব পদার্থ আর অভাব পদার্থ, হ্যাঁ সেই ভূতলে ঘটনাস্তি, এই দুটোর পারে হচ্ছে এক চৈতন্য। ব্যক্ত আর অব্যক্ত, ব্যক্ত মানে এই জগৎ, অব্যক্ত মানে যেমন আমাদের গভীর নিদ্রা, সুষুপ্তি, সমাধি, প্রলয়তে যখন সৃষ্টি স্থিতি হয়ে প্রলয় হয়ে যায় অব্যক্ত। এই ব্যক্ত আর অব্যক্তর পারে এক চৈতন্য। সিনেমা যখন হচ্ছে ব্যক্ত, সিনেমা বন্ধ হয়ে গেল অব্যক্ত, দুটোরই পারে কিন্তু এক পর্দা, স্ক্রিনের পর্দা, সেই চৈতন্য আপনি। ভাবা ভাব বিনির্মুক্তম ইতি জ্ঞাত্বা সুখী ভব, এইটা ধারণা করো। ঠাকুরকে জিজ্ঞেস করেছিল এক কথা আমাকে বুঝিয়ে দেবেন অধ্যাত্ম কি? ঠাকুর বললেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এইটি ধারণা করো, এক কথায় বললেন। তারপরে রাজা মহারাজ লিখছেন ইহা বলিয়া তিনি চুপ করিয়া রহিলেন, মানে আর কিছু বলার নেই, এইটি ধারণা করো। ওইটাই ধারণা করার চেষ্টা আমরা আজকে করলাম এতক্ষণ। আমি শান্তি মন্ত্র বলে শেষ করছি। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।